আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করা হবে। তিনি আজ সকালে সুপ্রিম কোর্টে বিচারকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে একথা জানান। প্রধান বিচারপতি বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে, বঞ্চনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, অথচ মানুষের আস্থার জায়গা বিচার বিভাগ। তিনি বলেন, নতুন বাংলাদেশে সততা, ন্যায় ও অধিকার বোধের বিচার বিভাগ হবে। একটি ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থার কাজ হল জনগণ ও রাষ্ট্রকে সুরক্ষা দেয়া, কোনো শাসকের আইন নয়। আইনের শাসনই বিচার বিভাগের মূল লক্ষ্য। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করার কথা জানিয়ে প্রধান বিচারপতি বলেন, এটি হবে বিচার বিভাগের স্বাধীনতার প্রথম ধাপ। বিচারকদের পরিবহন, আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। আইন উপদেষ্টা অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি বিবেচনায় রাখবেন। প্রধান বিচারপতি আরও বলেন, ৪২ লাখ মামলার জট রয়েছে। এর কারণ লোকবল সংকট, এজলাস সংকট। একজন বিচারককে একাধিক কোর্ট নয়, একটি কোর্টেই দায়িত্ব পালন করতে হবে। এর জন্য আইনে সংস্কার প্রয়োজন। সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন ১১১ বার পেছানো হয়েছে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আগামী ১ অক্টোবর থেকে সারা দেশে পলিথিন ও পলিথিন পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ নিষিদ্ধ আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। নাটোরেও এই আইন বাস্তবায়নে শুরু হতে যাচ্ছে প্রচারণা, উদ্বুদ্ধকরণ এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আগামী ১ অক্টোবর থেকে পলিথিন এবং পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। নাটোরে পলিথিন শপিং ব্যাগের ক্রেতা এবং বিক্রেতারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি চট, কাপড় সহ বিকল্প ব্যাগের বাজারে সহজলভ্যতার দাবি জানিয়েছেন তারা। ড্রেনগুলোতে পানি জমে যায়, পলিথিন পড়লে পরে বিকল্প কিছু চাই। বিকল্প চটের ব্যাগ, টিস্যু ব্যাগ, এগুলা ব্যাগ চাইলে আমাদের জন্য ভালো হয়। পাটের ব্যাগ সরবরাহ করলে আমরা উপকৃত হব। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, পলিথিনের বিষয়ে যে বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে, এটা যুগোপযোগী পদক্ষেপ। আমরা চলনবিল জীববৈচিত্র্য কমিটি দীর্ঘ প্রায় ১ যুগ ধরে চলনবিলে পলিথিন থেকে শুরু করে যারা সামগ্রী ফেলা হয় সে বিষয়ে আন্দোলন করে যাচ্ছে। আমরা বলতে পারি যে এখন সেই আন্দোলনটা বেগবান হবে। আমরা এই বিষয়ে আরো চলনবিলের মানুষকে সচেতন করতে পারবো বলে মনে করি। পরিবেশ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, বাজারে গিয়ে সাধারণের মধ্যে এই পলিথিন ব্যবহারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি হয়, সেটা আমরা করব। আর আমাদের কাছে যে লিফলেট গুলো আছে এগুলো আমরা বিতরণ করবো আর কি। এই আইন বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগ সম্পর্কে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন বলেন, ১ অক্টোবর ২০২৪ সাল থেকে পলিথিনের উৎপাদন, বিপণন, মজুত এবং ব্যবহার সংক্রান্ত একটি আমরা নির্দেশনা পেয়েছি, যেগুলো ব্যবহার থেকে, পরিবহন থেকে, বিক্রয় থেকে এবং মজুত থেকে বিরত থাকতে বলা হয়েছে। তো এই বিষয়ে আমরা সম্মানিত ব্যবসায়ী এবং যারা এটা ব্যবহার করেন বা মজুত করেন তাদেরকে আমরা প্রথমে সতর্ক করব। আমরা মানুষকে সচেতন করার জন্য কিছু অভিযান পরিচালনা করব এবং পরবর্তীতে যারা এই বিষয়ে একেবারে আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে আমরা বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নিব। সকলের সমন্বিত প্রচেষ্টায় পলিথিন হবে নিষিদ্ধ, বাসযোগ্য থাকবে পরিবেশ, এমনটাই প্রত্যাশা সকলের। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস ২০২৪ উপলক্ষে অনলাইনে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী নগরীতে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন সর্পদংশন প্রতিরোধে করণীয় শীর্ষক এই সেমিনার আয়োজন করে। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন জীববিজ্ঞানী আবু সাইদ এবং বন্যপ্রাণী গবেষক ও উদ্ধার বিশেষজ্ঞ আদনান আজাদ। তারা সেমিনারে বাংলাদেশে বিষধর নির্বিষ সাপের ছবিসহ পরিচিতি ও প্রজাতিসমূহ, বিগত ৩ বছরে সাপে কাটা রোগীর সংখ্যা ও পরিসংখ্যান, সাপ কখন ও কেন মানুষকে কামড়ায়, অ্যান্টিভেনমের ব্যবহার ও এর কার্যকারিতা এবং সর্পদংশনের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে আলোকপাত করেন। তারা পরিবেশের জন্য উপকারী প্রজাতির সাপ হত্যা না করে উদ্ধার ও অবমুক্তকরণ বিষয়ে গুরুত্বারোপ করেন। চাঁপাইনবাবগঞ্জের নাচল রেল স্টেশন ফুটবল মাঠে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ফুটবল টুর্নামেন্ট। গতকাল টুর্নামেন্টের উদ্বোধন করেন নাচল সরকারি কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম। এ সময় নাচল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় লাভলি রিয়েল এস্টেট দল ২-১ গোলে মল্লিকপুর ডন ফুটবল ক্লাবকে পরাজিত করে। নাচলের শ্যামলী সংঘ আয়োজিত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।